শো আপ বা ফটো যেটি তোলার জন্য লাল গালিচা বিছিয়ে খাল খনন কর্মসূচি উদ্বোধন, এটাকে তিনি তেমনটা দেখতেন না যদি কিনা মেজর যে ইস্যুগুলো ছিল সেগুলোকে অ্যাড্রেস করা না হতো। বিশেষ করে জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছে তারা যেমন সড়ক অবরোধ করছেন সুচিকিৎসার দাবিতে, তাদের পুনর্বাসনের দাবিতে, পাশাপাশি যুবদলের এক নেতা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সেটি তিনি যেমন বলেছেন। কিন্তু এই একই ধরনের ঘটনা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, 5 আগস্টের পরে হেফাজতে মৃত্যুর ঘটনা আমরা অনেক দেখেছি। তারপর থেকে কিন্তু এটি আসলে ওইভাবে জোরালোভাবে হয়নি। যে প্রত্যাশা ছিল 5 আগস্টের, তার ধারাবাহিকতা কি আসলে এই সব ঘটনাকে দূরে ঠেলে দেয়া, ধন্যবাদ, ওভারলুক করার কারণ? ধন্যবাদ আপনাকে, সম্মানিত দুজন আলোচককে। কবি হাজ্জাজের কথা আমি অত্যন্ত গুরুত্বের সাথে শুনছিলাম। আপনার আলোচনার আজকে বিষয়ে বস্তু আলোচনা যাব পরে। নির্বাচন প্রত্যয় যোগ করেছেন নির্বাচনী সমাধান, অর্থাৎ ওই বিষয়টা আমি পরে বলি। খাল খনন কর্মসূচি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটি অন্যতম, যতগুলো কর্মসূচি তার মধ্যে বৃক্ষরোপণ, খাল খনন, বৃহক্ষতার স্বাক্ষর মনে আছে, এগুলোর মধ্যে অন্যতম একটি খাল খনন। সেই সময় নিন্দুকেরা অনেক সমালোচনা করেছিলেন, কিন্তু খাল খননটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কতখানি দূরদর্শী সম্পন্ন ছিলেন। আপনি দেখেন, আপনার বাড়ির আশপাশে যে খালগুলো বর্ষা দিনে স্রোত বহমান পানি যেভাবে বয়ে যেত সেটা শুকিয়ে গিয়েছে। এখানে আমি আমার মেয়েকে নিয়ে যদি বলি এখানে একটা খাল ছিল, এখন সে বিশ্বাস করবে না। সেই খালগুলো ভরে গিয়েছে, পানি নাই, বিভিন্ন কারণে। বন্যার সময় বন্যা হয়। এটা একটা যুগান্তকারী প্রকল্প ছিল। এই সরকার, এই অন্তর্বর্তী সরকার এই খাল খনন প্রকল্প যদি চালু করে আমি তাদের সাধুবাদ জানাই। এই খাল খনন কর্মসূচির ব্যাপারে আমার কোনো মন্তব্য নাই, অবশ্যই এটা সাধুবাদ পাওয়ার জন্য। না, এটি গণমাধ্যমে আলোচনায় আসছে, সেজন্য আমরা আলোচনা নিয়ে আসলাম। বলি কিভাবে উদ্বোধন করছে, এটা যেটা বলেছেন, এটা লাল গালিচা দিয়ে আমি একটা ত্রাণের কাজে, আমি একটা ত্রাণের কাজে গিয়েছিলাম হবিগঞ্জে, মির্জা আব্বাসের নেতৃত্বে একটা টিম হয়েছিল, আমি একটা সদস্য ছিলাম। আমরা যে আবাসিক হোটেলে উঠেছিলাম, আমাকে যে রুমে রাখা হয়েছিল সেই সিঙ্গেল রুমের ভাড়া 10,000 টাকা। আমার পাশে এক সাবেক এমপি মহিলা ছিলেন, আমি বললাম ঠিক হলো না। ওই আবাসিক হোটেলে এক পিস ইলিশ মাছের দাম 550 টাকা। আমি বললাম ঠিক হলো, আমি খাবো না, এটা আমি ত্রাণে দেব, গরিব মানুষকে দেব, এটা মোটেই সমীচীন হয় নাই। যাওয়ার সময় আমরা বিমানে গিয়েছিলাম, আমি এটাও সঠিক না। তখন সেই মহিলা এমপি বলে আমার দলে আপনাদের রাজনীতি হবে না, আসলে হবে না। আমি প্রতিবাদ করেছিলাম, নো, আমি 10,000 রুমের থেকে এই টাকা ত্রাণে দেবো, নো, আমি এই টাকা ত্রাণে দিয়ে দেবো, গরিব মানুষকে দিয়ে দেবো। আমি কি বুঝতে পেরেছি? আমি এই খাল খনন অনুষ্ঠানে লাল গালিচে আমি একাধিকবার বলেছি, এই অন্তর্বর্তী সরকার প্রধান থেকে যারা রয়েছে তাদের শিক্ষা দীক্ষার ব্যাপারে আমার কোনো মত নাই, এদের অভিজ্ঞতার অভাব। রাজনীতি ইজ অ্যানাদার থিংস, এটা একাডেমিক শিক্ষাতে হয় না, অভিজ্ঞতা। আমি 40 বছরে দলে একটা কর্মী হিসাবে রাজপথে আমি পোস্টার নিজে টানিয়েছি, চিকা মেরেছি, আমি মাইকিং করেছি, আমি হাতে আমরা পোস্টার লিখতাম, সেখান থেকে এখানে এসেছি। এইটা অক্সফোর্ড হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করলে এই অভিজ্ঞতা হয় না। দেশ পরিচালনা অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে, এদের অভিজ্ঞতার অভাব রয়েছে। আমি ত্রাণ দিতে গিয়ে যদি খাসি, আমি যাবো না ওখানে, আমি যাবো না। আমি কম্বল বিতরণ করতে গিয়ে যদি দেখি খাসি জবাই, গরু জবাই, আমি যাব না, বা হেলিকপ্টারে যান, নো। এটা দিস ইজ কল অভিজ্ঞতা। এই অভিজ্ঞতাদের অভাব রয়েছে। আমি সেটাই বলবো। আমি যদি আরেকটি বিষয় একটু ছোট্ট করে জানতে চাই, যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দৈনন্দিন যে কর্মকাণ্ড, যে তাদের যে কাজ, সরকারের নিত্য কাজ, সেগুলো আসলে কি সঠিকভাবে করতে পারছে? তাহলে সেখানে সংস্কার, নির্বাচন তো আরো বড় চ্যালেঞ্জ। আমি বলি, যদি
আমি বারবার বলেছি ডক্টর ইউনূস বিশ্বনন্দিত একজন নেতা। ওই অর্থে নেতা বিভিন্ন প্রকার হয়, শুধু রাজনৈতিক নেতা না, অন্য নেতা। সেখানে আমি বলেছিলাম উনি এদেশে শতাব্দীর পর শতাব্দী মানুষের হৃদয়ে থাকতে পারতেন যদি সেই লাইনে যান, আর যদি না যান একটা ব্যর্থ মানুষ হিসাবে তাকে বিদায় নিতে হবে। কেন আমি এই কথাটা বললাম? আপনি দেখেন, আমি জানি না আপনার মনে আঘাত দিয়েছে কিনা, যারা 5 আগস্ট গণঅভ্যুত্থান বলে বিপ্লবকে সামনে রেখে পঙ্গুত্ব জীবনযাপন করছে, তারা রাস্তায় নেমে গিয়েছে। এবং তারা খুবই ক্ষুব্ধ। আমি আবার বলি, আমি মুক্তিযুদ্ধ আমি দেখেছি, হয়তো আমার বয়স অল্প, আমি বুঝতে পারি। আমার গ্রামে একজন মুক্তিযোদ্ধা রয়েছে, এসএসসি পাস। স্বাধীনতার পর বহুত প্রাইমারি স্কুল হয়েছে, তখন ওনাকে ওই প্রাইমারি স্কুলের টিচারের কথা বলে হয়নি। উনি এখন স্কান্দার স্কেন ভাই, উনি এখন তরকারি বিক্রি করে। ওর মুক্তিযোদ্ধা লাল বইতেও রয়েছে, ইন্ডিয়াও তার নাম রয়েছে, তিনি ভাতা পান। আর একজন মুক্তিযোদ্ধাকে আমি রিক্সা চালাতে দেখেছি। এই একটা অভিজ্ঞতা। এরশাদ বিরুদ্ধে 9 বছর আন্দোলনের রাজপথের একজন সক্রিয় কর্মী ছিলাম, নেতৃত্ব দিয়েছি, ওই কথা আমি বলবো না। এরশাদ পতনের পর, বিএনপি ক্ষমতায় আসার পর, জিয়া হলের ভিপি ছিল রফিক, গুলিবিদ্ধ হয়ে পঙ্গুত্ব জীবনযাপন করেছে। আমি রফিকের স্ত্রীকে দেখেছি, অনেক মন্ত্রীর বাসায় দোতলা থেকে কামতে কামতে নেমেছে চিকিৎসার টাকার অভাবে। আমি নিজে দেখেছি। আমি এই 17 বছর আন্দোলন সংগ্রামে রাজপথে সম্মুখ সারির একজন নগণ্য যোদ্ধা ছিলাম। আমাকে ভাবতে হয়, সেদিন যারা করলো তারা পায়, আপনার টেলিভিশনে দেখেছেন কিনা, কতগুলো রড দিয়ে কীভাবে তার রাস্তা অবরোধ করে রয়েছে। আর আপনারা শীততাপ নিয়ন্ত্রণে বসে মন্ত্রিত্ব করেছেন, সিনিয়র সেক্রেটারি থেকে জুনিয়র। আপনারা ভাবেন তো তারা কারা? আমি একজন হাই অফিসিয়াল, ঢাকা বিভাগের কমিশনার, এপিটিকে বলছি, তুমি মিয়া একটা কথা বলছেন, তুমি এখানে এপিটি হতে পারতা না, তুমি সিনিয়র থেকে জয় বাংলা হয়ে চলে যেতে বিদায়। ঢাকা বিভাগের কমিশনার তুমি 18 ব্যাচ হতে পারতা না মিয়া, বড় কথা বলো। নো, আমি বলেছি, আমার 8টা টেপে ধরছে, আমি নো এক ল্যাঙ্গুয়েজ বলবো না। আমি খন্দকার মাসুক বলেছি, কোত্থেকে আসলে তোমরা বিদায় হয়ে যাবে? কাদের জন্য হয়েছে? তার রাস্তা, তার চিকিৎসার জন্য আন্দোলন করতে হয় না বলি। কাল খনন এটা বড় ইস্যু নয়, অমকটা বড় ইস্যু নয়। ইস্যু এখন এই সরকার যদি মাথার মধ্যে ভূত চেপে বসে দীর্ঘদিন থাকবো, এদের পরিণাম ভালো হবে না। সুতরাং নির্বাচনী সবচেয়ে বড় সমাধান 100 বার।